হ্যালো গাইজ, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমরা ক্লাস 8-এর রয় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের সেটগুলো সলিউশন করছিলাম। আজকে আমরা 11 নম্বর সেটটা সলিউশন করব। তাহলে 11 নম্বর সেটের প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্ক আছে, এক পাত্র শরবতে সিরাপ আছে শতকরা 22.2 ওই শরবতের কত অংশে সিরাপ আছে? তাহলে সিরাপ আছে শতকরা 22.2 তাহলে পার্সেন্টেজ বলে দিয়েছে, কত অংশ সেটা জিজ্ঞাসা করছে। তার মানে এখানে পার্সেন্টেজ থেকে অংশ হিসেবে বিকাশ করব। এইভাবে প্রশ্নের অঙ্ক ছাড়া তোমরা অনেক করেছো। 22.2% সমান কত অংশ, বা 22.2%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে পার্সেন্ট তোলার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে এটাও তাই করব। তাহলে 1/1 কি বলছে? তাহলে 22.2% ছিল, 22.2%। তাহলে এটাকে ভগ্নাংশে আনবো। সরি, 22.2 আছে, একের এক 22.2%। তাহলে এটাকে ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে সমান, এটা ভাঙলে কত হবে? 22×5 110 আর 2 112। তাহলে 112/5 ইন্টু 1/100। তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু 1/100। কাটাকাটি যদি করি, 2 দিয়ে এটাকে কাটলে 56, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 28, 2 দিয়ে কাটলে 25। তাহলে সমান, উপরে থাকছে 28, নিচে 25, 25-এ 125। তাহলে 22.2% সিরাপ আছে। তাহলে ওই শরবতের কত অংশ সিরাপ আছে? উত্তর, ওই শরবতের 28/125 অংশ সিরাপ আছে। হলো। চলো 2-এর দাগটা দেখি। বলছে 1 ডজন পেন্সিলের দাম 72 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? এটা ঐকিক নিয়ম করে ফেলবো। 1 ডজন সমান কটা? 12টা। তাহলে লিখে বলো, 1 ডজন সমান 12টি। এবারে 12টি পেন্সিলের দাম 72 টাকা। বারোটি পেন্সিলের দাম 72 টাকা। তাহলে একটি পেন্সিলের দাম কম হবে, 72/12। আর কটা পেন্সিলের দাম চাইছে? 8টি পেন্সিলের দাম কত? তাহলে 8টি পেন্সিলের দাম 72 × 8/12, এত টাকা। কাটাকাটি করলে 4 2 8, 4 3 12, 3 দিয়ে 72কে কাটলে 24। তাহলে 24 দুগুণে 48 টাকা। পারলাম বোঝাতে? তাহলে 8টি পেন্সিলের দাম কত হবে? 48 টাকা। চলো নেক্সট, পরের অঙ্ক দেখি। পাশের চিত্রে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং পি কিউ সমান্তরাল বিসি হলে কোন বিকিউপি এর মান কত? তাহলে পি কিউ সমান্তরাল বিসি, এখানে যে চিত্রটা আছে, চিত্রটা এখানে এখানে এটা পি কিউ সমান্তরাল বিসি। পি কিউ বিসি সমান্তরাল হলে এখান থেকে এটা যোগ করা আছে, এখানে আছে এ। তাহলে বলছে কি, পাশের চিত্রে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, যার 3টে বাহু সমান, এবং পি কিউ সমান্তরাল বিসি, পি কিউ এবং সমান্তরাল বিসি সমান্তরাল। কোন বি কিউ পি এর মান কত? বি কিউ পি এই কোণটার মান কত সেটা জিজ্ঞাসা করছে। কোন বি কিউ পি কোণের মান বের করতে হবে। তাহলে এখানে এ বিসি সমবাহু ত্রিভুজ, তাই তো? ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি হলো সমবাহু ত্রিভুজ। অতএব কোণ সিবিকিউ, অতএব কোণ সিবিকিউ সমান 60 ডিগ্রি। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। তাহলে এখানে কোণ সিবিকিউ, এই কোণটা সমান কত হবে? 60 ডিগ্রি। এবারে সিবিকিউ আর বিকিউপি কি কোণ? একান্তর কোণ। তাহলে যেহেতু আবার পিকিউ সমান্তরাল বিসি, পিকিউ সমান্তরাল বিসি, তাহলে সুতরাং কোণ সিবিকিউ, কোণ সিবিকিউ সমান একান্তর কোণ
সমান একান্তর কোণ বিকিউপি, তাহলে সমান কত হবে 60 ডিগ্রি। কি চাইছিল? কোণ বিকিউপি এর মান, তাহলে কোণ বিকিউপি এর মান কত হলো 60 ডিগ্রি। পারলাম বোঝাতে? যেহেতু এই কোণটা 60 ডিগ্রি আর এই কোণটা একান্তর কোণ হচ্ছে, আর একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে কোণ পিকিউবি সমান হবে 60 ডিগ্রি। চলো পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। পাশের চিত্রে এবি ও সিডি সরলরেখাংশ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, কোণ এ ও সি এর মান। তাহলে ছবিটা এখানেই, এ বি সিডি, এখানে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, চাইছে কি কোণ এ ও সি এর মান। তাহলে এখানে হচ্ছে ও, কোণ এ ও সি মানে এই কোণটার মান চাইছে। কোণ এ ও সি এর মান কত? তাহলে এখানে এটা খুবই সোজা, এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা, এবং বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এই কোণটা কোণ বিওডি যেমন সমান যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোণ এ ও সি সমান হবে 60 ডিগ্রি। তাহলে চিত্রে কোণ বিওডি সমান 60 ডিগ্রি এবং কোণ বিওডি সমান বিপ্রতীপ কোণ এ ও সি সমান 60 ডিগ্রি। তাহলে যেহেতু বিওডি এবং এওসি হচ্ছে বিপ্রতীপ কোণ এবং বিপ্রতীপ কোণগুলো সমান হয়, তাই যেহেতু বিওডি 60 ডিগ্রি, কোণ এওসি হবে 60 ডিগ্রি। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। নিচের সম্পর্কটি সত্য না মিথ্যা লেখো। তাহলে কি দেওয়া আছে? 1/x + 1/y এটা দেওয়া আছে। তাহলে 1/5 দাগের অঙ্কটা করছি। 1/x + 1/y এটা সমান আমরা যদি লসাগু করে করি তাহলে কি হবে? xy উপরে আসবে y + x, তাহলে y + x/xy, তাহলে এটা সমান 1/xy কখনোই আসা সম্ভব নয়, তাই তো? তাহলে সম্পর্কটা কি হবে? মিথ্যা। তাহলে নিচের সম্পর্কটি মিথ্যা। একের দাগ কমপ্লিট হলো। দুইয়ের দাগ দেখো, দুইয়ের দাগের একে আছে উৎপাদক বিশ্লেষণ। তাহলে করে ফেলি। 2-এর 1 x + 1 ইন্টু x + 3 ইন্টু x - 4 ইন্টু x - 6 প্লাস 24 এটা দেওয়া আছে। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এগুলোর সময় কি দুটো দুটো করে পাশাপাশি নিয়ে গুণ করব। কোন দুটো পাশাপাশি নেব? দেখো -4 আর +1 যদি নেই তাহলে ওখানে -3 আসবে, আর -6 + 3 পাশাপাশি নিলে ওখানে -3 আসবে। তাহলে x + 1 এর সঙ্গে নেব x - 4 ইন্টু x + 3 ইন্টু x - 6 প্লাস 24 সমান, এটা গুণ করলে তাহলে কি আসবে? গুণ করলে আসবে x² - 3x - 4, এখানে এটা গুণ করলে x² - 3x - 18 প্লাস 24। তাহলে দেখো এবার এই পর্যন্ত মিলে যাচ্ছে, x² - 3x, তাহলে এই x² - 3x সমান কিছু একটা ধরে নেব। তাহলে ধরি x² - 3x সমান p। তাহলে x² - 3x সমান p ধরলে প্রদত্ত রাশিমালা সমান কি হবে? তাহলে অতএব প্রদত্ত রাশিমালা সমান এটা যদি a ধরি তাহলে a - 4 ইন্টু a - 18, তাহলে a - 4 ইন্টু a - 18 প্লাস 24। এবার এটা গুণ করলে কত হবে? স্কোয়ার, দুটোই মাইনাস আছে, তাহলে 18 আর 4 22, মাইনাসে মাইনাসে প্লাস, 4 18 72 প্লাস 24 সমান স্কোয়ার মাইনাস 22 প্লাস 96, তাহলে 72 আর 24 যোগ করলে 96। এবার এটাকে ভেঙে 96কে ভেঙে 22 আনতে হবে দুটো যোগ করে, তাহলে 16 6 96, তাহলে ভাঙা হবে স্কোয়ার -16 -6 প্লাস 96, বা এ যদি কমন নেই, বা না এখানে সমান চিহ্ন দেব, তাহলে সমান
এখান থেকে এ কমন নিলে এ মাইনাস 16, আর এখানে -6 কমন নিলে পড়ে থাকবে এ মাইনাস 16। তাহলে এ মাইনাস 16 যদি কমন নিই পড়ে থাকবে এ মাইনাস 6। এবার মানগুলো বসাবো। তাহলে এ মাইনাস 16 ইন্টু এ মাইনাস 6 আছে, আর এর মান কি ছিল এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে কি লিখবো, এ এর মান বসিয়ে পাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এবার আবার দেখা যেতে পারে কি এই দুটোর মধ্যে কোনোটাকে মিডল টার্ম করা যেতে পারে। তাহলে এখানে এই দুটোর মধ্যে কোনোটাকে মিডল টার্ম যাবে কিনা দেখব। তাহলে এখানে এই দুটোর মধ্যে মিডল টার্ম যাচ্ছে না, তাহলে এখানে এই দুটোর মধ্যে আর কোনোটাকে ভাঙা যাবে না, তাহলে এটাই হবে উত্তর। চলো পরের অঙ্ক দেখি। পরে আরেকটা উৎপাদক বিশ্লেষণ আছে। আচ্ছা 3-এর দাগ দেখো, 3-এর দাগ লসাগু নির্ণয় করো। কি কি আছে এগুলো লিখে ফেলে। এ কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4a ইন্টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6, আরেকটা আছে এ কিউব মাইনাস 8। এই তিনটে রাশি দেওয়া আছে। এই তিনটে রাশিকে কি করতে বলছে, প্রথমে লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে লসাগু নির্ণয়ের জন্য প্রত্যেকটা রাশিকে ভাঙবো। তাহলে এখানে প্রথম রাশি সমান এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a। এবার এখান থেকে যদি এ কমন নিই, তাহলে এ কমন নিলে এখানে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। এবার এখানে এটা স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে ফেলতে পারি। তাহলে এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার সূত্রে এটা ভাঙছে, তাই তো। তাহলে এ মাইনাস 2 এর হোল স্কোয়ার এ ইন্টু এ মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এ ইন্টু এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 2। বললাম বোঝাতে, এটা প্রথম রাশিটা এটা হলো। এবার দ্বিতীয় রাশি সমান এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6। তাহলে এটাকে মিডল টার্মে ভাঙবো, 3 দিয়ে ভাঙা যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6। তাহলে এ কমন নিলে এ প্লাস 3 মাইনাস 2 কমন নিলে এ প্লাস 3। তাহলে এবার এ প্লাস 3 কমন নিলে পড়ে থাকবে এ মাইনাস 2। তাহলে দ্বিতীয় রাশি হলো। এবার তৃতীয় রাশি, তাহলে তৃতীয় রাশি দেওয়া আছে কি এ কিউব মাইনাস 8। তাহলে এটাকে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙবো, এ এর হোল কিউব মাইনাস 2 এর হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে 2 ইন্টু এ বি মানে 2 ইন্টু এ, তাহলে 2a প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার সমান 4। তাহলে তিনটে ভাঙা হয়ে গেছে, লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে এবার লসাগুটা লিখে ফেলি। তাহলে অতএব লসাগু সমান, দেখো লসাগু সমান এখানে বাইরে কত ছিল এ, তাহলে ব্র্যাকেটের বাইরে যেটা ছিল সেটা লিখবো। তারপরে এ মাইনাস 2 দেখো সবগুলোতেই আছে, এ মাইনাস 2 সবগুলোতে আছে, তাহলে এ মাইনাস 2 নেব। আবার এ মাইনাস 2 এক জায়গাতে দুটো আছে, তাহলে দুটোই নিতে হবে। এ মাইনাস 2 সব জায়গাতেই মিলেছে সেজন্য নিচ্ছি। আবার এ মাইনাস 2 এক জায়গাতে দুটো আছে, তাহলে দুটো এ মাইনাস 2 নেব। এখানে বাড়তি কি আছে এ প্লাস 3, তাহলে এখানে এ প্লাস 3টা নেওয়া হয়নি, নিলাম। এ প্লাস 2 নেওয়া হয়ে গেছে, এখানে এ প্লাস 2 নেওয়া হয়েছে, তাহলে পরে আর এখানে বাকি আছে এটা এ স্কোয়ার প্লাস 2a, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4। তাহলে এটাই হলো লসাগু। এখানে আরেকটা লাইন করতে পারি, করে এই এ মাইনাস 2 দুবার আছে, এটার স্কোয়ার করে দিতে পারি, বা এরকম রাখলেও চলবে। হলো, চলো লসাগু আরও একটা আছে, দেখি এবার সেটা করি। অথবা যে লসাগুটা আছে এখানে রাশিগুলো লিখে ফেলি।
তাহলে এটা হচ্ছে 3-এর অথবা। রাশিগুলো কি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, আর 2x স্কোয়ার প্লাস xy মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে প্রথম রাশি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। তাহলে প্রথম রাশি সমান, এখানে এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার আছে। তাহলে এখান থেকে ওয়াই কমন কিছু আসছে? কমন কিছু আসছে না। তাহলে এটা এক আর একে ভাঙতে হবে। দেখো এখানটা বুঝতে অসুবিধা হচ্ছে, এখানটা একটু ঠিক করে লিখে নিই। তাহলে মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। তাহলে এবার এটা ভাঙবো কিসে? 2 আর 1-এ। 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। তাহলে এখানে দুটো থেকে একটা বিয়োগ করলে একটা পড়ে থাকবে। এখানে কমন কি যাবে? এক্স কমন যাবে, এক্স কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস 2y, আর এখানে ওয়াই কমন যাবে, ওয়াই কমন নিলে এক্স মাইনাস 2y পড়ে থাকবে। তাহলে এবার এক্স মাইনাস 2y কমন যাবে, এক্স মাইনাস 2y কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথম রাশি হলো। এবারে দ্বিতীয় রাশি করি। দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দ্বিতীয় রাশি সমান আছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার সমান, এখানে দেখো এগুলো প্লাস আছে আর এখানে 2 দুগুণে 4, তাহলে 4 আর 1-এ 5। তাহলে 2x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কোয়ার। তাহলে এখানে এটাকে ভাঙলাম কিসে? 4 আর 1-এ। তাহলে এখান থেকে কমন যাবে 2x, 2x কমন নিলে পড়ে থাকছে x মাইনাস 2y, এখানে কমন যাবে মাইনাস ওয়াই, পড়ে থাকবে x মাইনাস 2y। এবার x মাইনাস 2y কমন নেব, দিলে পড়ে থাকবে কি? 2x মাইনাস ওয়াই। তাহলে এটাকে ভেঙে পেলাম এটা। এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশি সমান 2x স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আছে। তাহলে এখানে এটাকেও মিডল টার্ম করবো। তাহলে এখানে 2 আছে, 2 1-কে 2, 2x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সমান এখান থেকে 2x কমন নিলে x প্লাস ওয়াই, আর মাইনাস এখান থেকে y কমন নিলে x প্লাস ওয়াই। এবারে x প্লাস ওয়াই যদি কমন নেই তাহলে পড়ে থাকবে কি? 2x মাইনাস ওয়াই। তাহলে তৃতীয় রাশিও ভাঙা হলো। এবার লসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে লসাগু নির্ণয় করব। তাহলে অতএব লসাগু সমান, দেখো সবগুলোতে কি আছে? সবগুলোতে সেরকম ভাবে কিছু নেই। তাহলে এখানে এক্স মাইনাস 2y, প্রথমটাতে যেটা আছে লিখি এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y, তারপরে আছে কি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স মাইনাস 2y ইন্টু এক্স প্লাস ওয়াই। এবারে দেখো দ্বিতীয় রাশির দিকে দেখো, এক্স মাইনাস 2y এটা আছে, তাহলে এটা লেখা হয়ে গেছে। 2x মাইনাস ওয়াই আছে, এটা লেখা নেই, তাহলে এটা লিখবো 2x মাইনাস ওয়াই। আচ্ছা, তারপরে এখানে দেখো এক্স প্লাস ওয়াই এটা লেখা হয়ে গেছে, আর 2x মাইনাস ওয়াই লেখা হয়ে গেছে। তাহলে লসাগু হবে এটাই। তাহলে লসাগু হচ্ছে এক্স মাইনাস 2y ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই। তিনটাতে এই উৎপাদকগুলোই আছে, আর এছাড়া বাড়তি কোনো উৎপাদক নেই। পারলাম বোঝাতে? চলো পরের দাগ দেখি। তাহলে 4-এর দাগ গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে 4-এর দাগ দাও। গসাগু রাশিগুলো তুলে ফেলি। 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6x স্কোয়ার, এটা একটা আছে। 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 10 স্কোয়ার, এটা একটা আছে। 6x স্কোয়ার মাইনাস 2x, 6x স্কোয়ার প্লাস 2x
মাইনাস 4 স্কোয়ার, এটা একটা আছে। তাহলে প্রথমে প্রথম রাশিটা ভাঙি। প্রথম রাশি সমান 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 স্কোয়ার। তাহলে এখানে দেখবো কোনো কিছু কমন যাচ্ছে কিনা, কমন কিছুতে যাচ্ছে না। তাহলে 6 6 36, 6 6 গুণ করলে 36, তাকে ভেঙে 13 করতে হবে, তাহলে 4 9 36। তাহলে 6x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6 স্কোয়ার। এবার এখান থেকে কমন যাবে 3x, 3x কমন নিলে এখানে পড়ে থাকছে 2x মাইনাস 3a। এখানে কমন যাবে 2a, তাহলে 2a কমন গেলে এখানে পড়ে থাকছে 2x মাইনাস 3a। তাহলে 2x মাইনাস 3a, 2x মাইনাস 3a কমন নিলে এখানে পড়ে থাকছে 3x মাইনাস 2a। তাহলে প্রথম রাশি ভাঙা হলো। এবার দ্বিতীয় রাশি ভাঙবো। সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 10 স্কোয়ার। তাহলে এখানে 6 10 কত 60, 60কে ভেঙে করতে হবে 11, তাহলে 12 1 12 মাইনাস করে আনতে হবে, তাহলে 12 1 12তে ভাঙলেই হয়ে যাচ্ছে। তাহলে 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস x মাইনাস 10 স্কোয়ার সমান, এর থেকে 6 কমন যাবে, 6x কমন যাবে, কমন গেলে এখানে পড়ে থাকছে x প্লাস 2a। এখানে সরি 12 কে 12, এখানে ভাঙাটা ঠিক হচ্ছে না। তাহলে দেখো দ্বিতীয় রাশিটা কি আছে। দ্বিতীয় রাশি সমান 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 10 স্কোয়ার। তাহলে এটা 6 10 60, 60কে এটাতে যদি ভাঙি তাহলে 60কে ভেঙে 11 আনতে হবে এবং শেষে মাইনাস আছে, তাহলে দুটো বিয়োগ করে মাইনাস আনতে হবে। তাহলে 10 আর 6 16 10 60, 6 10 60, 60কে যদি ভাঙি 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 5, তাহলে 5 3 15, 15 থেকে 15 4 60, এটা ভাঙা হবে 15 এবং 4-এ। তাহলে এটা ভাঙবো 15 এবং 4-এ। ভাঙা বুঝতে অসুবিধা হলে এভাবে ভেঙে দেখে নেবে। তাহলে 6x স্কোয়ার প্লাস 15x মাইনাস 4x মাইনাস 10 স্কোয়ার সমান, তাহলে এই দুটো থেকে কমন যাবে কি 3x, 3x কমন নিলে এখানে পড়ে থাকবে 2x প্লাস 5a মাইনাস, এখানে 2a যদি কমন নেই তাহলে পড়ে থাকবে x, 2a কমন নিলে 2x, তাহলে 2a কমন নিলে এখানে পড়ে থাকছে 2x, মাইনাসটা হয়ে যাবে প্লাস 2x প্লাস 5a। এবারে 2x প্লাস 5a কমন নিলে 2x প্লাস 5a যদি কমন নেই তাহলে পড়ে থাকছে 3x মাইনাস 2a 5। তাহলে এবার তৃতীয় রাশি। তাহলে তৃতীয় রাশি সমান কি আছে 6x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 স্কোয়ার। তাহলে এটা 4 6 24, 24কে ভেঙে এখানে 2 করতে হবে, তাহলে 6 আর 4 ভাঙা যাবে। তাহলে 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x মাইনাস 4 স্কোয়ার। তাহলে 6 থেকে 4 গেলে 2। এবার এখানে কমন যাবে 6x, 6x যদি কমন নেই এখানে পড়ে থাকবে x প্লাসে, এখানে কমন যাবে মাইনাস 4a, তাহলে পড়ে থাকবে এখানে x মাইনাস a। ও সরি, এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে x প্লাস a ইন্টু 6x মাইনাস 4 ইন্টু 6x
-4। তাহলে দেখো এবার এখানে গসাগু বের করতে বলেছে, তাহলে গসাগু কি হবে? আচ্ছা এবার এখান থেকে আবার 2 কমন যাবে, তাহলে এখান থেকে যদি 2টা কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস এ ইন্টু 2টা কমন নিলে 2টা আগে লিখলাম, তাহলে এখানে পড়ে থাকবে 3x - 2। তাহলে এখানে থাকছে 3x - 2a। দেখো সবগুলোতেই 3x - 2a আছে, তাহলে গসাগুটা কি হবে? গসাগু হবে 3x - 2a। তাহলে অতএব গসাগু সমান 3x - 2a। এখানে একটা জিনিস আমরা করতে পারি, এখানে সবগুলো থেকে কমন যাচ্ছে, এই কমনটা সবার আগেই নিয়ে নিতে পারি। কমনটা সবার আগে নিয়ে নিলে 2টা প্রথমে কমন চলে আসবে, তাহলে মিডল টার্মটা একটু অন্যরকম ভাঙা হবে, ঠিক আছে, কিন্তু উত্তর একই আসবে। চলো নেক্সট পরের অঙ্ক দেখি। তাহলে গসাগু নির্ণয় করা হলো, এরপরে 4-এর অথবা, তাহলে 4-এর অথবা এখানেও একটা গসাগু নির্ণয় করতে হবে। কি আছে রাশিগুলো? 3a² - 5ab -12b², তারপরে আছে a⁵ -27a²b³ আর 9a² + 24ab + 16b², এটা আছে। তাহলে প্রথম রাশি 3a² - 5ab -12b² সমান, এখানে 12×3 = 36 আর 4×9 = 36, তাহলে 9 আর 4-এ ভাঙবো। 3a² - 9ab + 4ab -12b² সমান, এখানে 3a কমন নিলে a - 9b + 4b কমন নেব, 4b কমন নিলে এখানে 3a কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে কি a - 3b, a - 3b, আর এখানে +4b কমন নিয়েছি, তাহলে এখানে a - 3b। এবার a - 3b কমন যাবে, তাহলে a - 3bটা যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি 3a + 4b। তাহলে এবার দ্বিতীয় রাশিটা ভাঙি। 3a² - 5ab -12b², তাহলে এখানে কমন কিছু যাচ্ছে নাকি দেখবো, তাহলে কমন কিছু যাচ্ছে না। এখানে 12×3 = 36, সরি আমি তো দ্বিতীয় একই রাশি লিখেছি। আচ্ছা এইখানটা 3b হবে, এখানটা তাহলে এখানে হবে 3b, তাহলে স্কোয়ার - 3bটা a - 3b কমন নিলে 3a - 4b। আচ্ছা এখানে আমি দ্বিতীয় রাশিটা একই লিখে নিয়েছিলাম, তাহলে দ্বিতীয় রাশিটা লিখি। দ্বিতীয় রাশি সমান কি আছে? a⁵ - 27 a²b³, তাহলে এখান থেকে কমন নেব কি স্কোয়ারটা, দু জায়গাতে a আছে এবং স্কোয়ার কমন নেব, তাহলে এখানে পড়ে থাকবে a³ - 3b³ -27b³, a³ -27b³। এবার এটাকে যদি ভাঙি স্কোয়ার, তাহলে a এর হোল কিউব মাইনাস 3b এর হোল কিউব, তাহলে a³ - b³ সূত্র পড়বে এখানে, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব, তাহলে এখানে হবে স্কোয়ার ইন্টু a - 3b ইন্টু স্কোয়ার প্লাস ab, তাহলে a আর 3b গুণ করলে 3ab প্লাস 9b², তাহলে এটা গেল দ্বিতীয় রাশি। এবার তৃতীয় রাশিটা ভাঙি, তাহলে তৃতীয় রাশি সমান কি হবে? 9a² প্লাস 24ab প্লাস 16b², তাহলে এখানে 9 × 144
আর এখানে আছে 24, তাহলে 12 12 24, আর 12 12 144। তাহলে এখানে 9a স্কোয়ার প্লাস 12ab প্লাস 12ab প্লাস 16b স্কোয়ার সমান, এখানে কমন যাবে 3a, 3a কমন গেলে এখানে পড়ে থাকবে 3a প্লাস 4b প্লাস এখান থেকে কমন যাবে 4b, কমন নিলে পড়ে থাকবে 3a প্লাস 4b। তাহলে 3a প্লাস 4b যদি কমন নিই তাহলে পড়ে থাকবে 3a প্লাস 4b। তাহলে তিনটেই ভাঙা হয়ে গেছে। দেখো এবারে তিনটের মধ্যে কি মিল পাচ্ছি দেখব। যেহেতু গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে তিনটের মধ্যেই কিছু একটা মিল পাবার কথা। তাহলে a মাইনাস 3b, এখানে আছে a মাইনাস 3b কিন্তু ওখানে a মাইনাস 3b নেই। তাহলে এখানে তিনটেতেই আছে এমন কিছু পাওয়া যাচ্ছে না, তাই তো? তিনটেতেই আছে এমন কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে গসাগু কত হবে? গসাগু হবে সরি 1। অতএব গসাগু সমান 1। কোনো কিছুতেই সাধারণ উৎপাদক যদি না থাকে, তিনটেতেই সাধারণ উৎপাদক কোনো কিছু যদি না থাকে, তখন গসাগু কি হবে? 1। চলো নেক্সট পরের অঙ্ক দেখি। তাহলে পরে 5-এর দাগ সরল করতে বলছে। তাহলে সরল এখানে, তাহলে 5-এর দাগ x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4। তাহলে এখানে এটা খুবই সোজা। দেখো এগুলো মিডল টার্ম করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তারপর কাটাকাটি করবো, যা কাটাকাটি গেল বাকি পড়ে থাকবে। বা এখানে মাঝখানে যোগ আছে, তাহলে কাটাকাটি না হয়, কাটাকাটি করার আগে যোগ করতে হবে। তাহলে এখানে আগে মিডল টার্মে ভাঙি এগুলো। তাহলে এখানে উপরেরটা ভাঙলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, আর নিচে হবে এক্স স্কোয়ার। দেখো এখানে 8কে ভেঙে 2 করতে হবে, তাহলে 4 আর দিয়ে ভাঙবো। এক্স স্কোয়ার, সরি এখানে মাইনাস আগে লিখতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8 প্লাস এখানে এক্স স্কোয়ার, 3 দুগুণে 6, 3 আর 2 ভাঙবো, 3 থেকে 2 গেলে 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, আর নিচে হবে এক্স স্কোয়ার। এখানে 4কে ভেঙে 3 করতে হবে, তাহলে 4 1 কে 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4 সমান, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার। আচ্ছা এখান থেকে কমন নেব, তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকবে? এখান থেকে যদি এক্স কমন নেই পড়ে থাকবে এক্স প্লাস 2, আর এখানে মাইনাস 1 কমন যাবে, দিলে পড়ে থাকবে এক্স প্লাস 2, আর নিচের থেকেও এক্স কমন নেব, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস 4, আর এখানে প্লাস 2 কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস 4 প্লাস এখানেও কমন নেব, কমন নিলে এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নেব, দিলে পড়ে থাকবে এক্স মাইনাস 3। এবার এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 4 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 4। তাহলে এবার দেখো কি থাকছে। তাহলে উপরে এখানে কমন যাচ্ছে কি এক্স প্লাস 2, পড়ে থাকছে এক্স মাইনাস 1 হলো। আচ্ছা নিচে এক্স মাইনাস 4 কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স প্লাস 2, তাহলে এক্স মাইনাস 4টা কমন নিলাম, পড়ে থাকছে এক্স প্লাস 2 হলো। এক্স মাইনাস 4 কমন, এক্স প্লাস 2 পড়ে আছে। এবার এদিকে দেখো এক্স মাইনাস 3 কমন, তাহলে প্লাস এক্স মাইনাস 3টা কমন যাচ্ছে, পড়ে থাকছে কি এক্স প্লাস 2, এটা উপরে। আর নিচে কি হবে? নিচে এক্স মাইনাস 4 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 1, সরি এক্স প্লাস 1। তাহলে এবার এখানে নিচের গুলো লসাগু করব। তাহলে লসাগু করলে কি কি আসছে? লসাগুতে আসবে এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2
এখানে এক্স মাইনাস ফোর এটা এসে গেছে, তাহলে পড়ে আছে কি এক্স প্লাস ওয়ান, তাহলে এটা বাড়তি আসবে। তাহলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু দিয়ে যখন এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস টু দিয়ে যখন ভাগ করছি তখন পড়ে থাকবে এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে এটা গুণ হবে কি দিয়ে, এক্স প্লাস ওয়ান দিয়ে। তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এখানে কি পড়ে থাকছে, সরি এটা একটু ছোট করে নেওয়া যাবে, দাঁড়াও। এখানে এই যে এক্স প্লাস টু কেটে দেবো, আর এখানে এখানটা আবার কিছু করছে না তো। তাহলে দেখো এখানে এক্স প্লাস টু কেটে দিলে কি পড়ে থাকছে এখানে উপরে এক্স মাইনাস ওয়ান, আর নিচে কি পড়ে থাকছে এক্স মাইনাস ফোর প্লাস, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর, আর এখানে থাকছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে লসাগুতে কি আসবে, এখানে লসাগুতে আসবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান। দেখো এখানে এক্স মাইনাস ফোর যেটা আছে ওখানেও এক্স মাইনাস ফোরটা আছে, তাহলে লসাগু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান হবে। এক্স মাইনাস ফোর দিয়ে যখন ভাগ ভাগ করবো তখন এক্স প্লাস ওয়ান পড়ে থাকবে, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এখানটা কি হবে, এখানে লসাগু যা ছিল তাই এখানে নিচে হর যা ছিল লসাগু তাই, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে এক, এক দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকবে। তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু, স্যার এখানটা এক্স প্লাস টু ছিল, এখানটা পড়েনি দাগটা ঠিক, তাহলে এক্স প্লাস টু। এবার তাহলে দেখো এদিকটা মুছে নিই। এবার এখানে উপরে তাহলে কি আসবে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান গুণ করলে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে এটা গুণ করলে কত আসবে প্লাস এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে মাইনাস থ্রি প্লাস টু আছে তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে এক মানে শুধু মাইনাস এক্স আসবে, আর তিন দুগুণে ছয় প্লাসে মাইনাসে মাইনাস ছয়। নিচে কি আসবে, নিচে এটাই রাখতে পারি বা এটাও গুণ করে দিতে পারি, তাহলে এক্স স্কোয়ার নিচে আসবে এক্স স্কোয়ার, চার থেকে এক গেলে তিন মাইনাস থ্রি এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস ফোর, তাহলে সমান এখানে এক্স স্কোয়ার যোগ করলে হবে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর মাইনাস ছয় মাইনাস এক যোগ করলে মাইনাস সাত, আর বাই হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্ক দেখি। পরের অঙ্ক 5-2। অঙ্কটা পরীক্ষাতে খুব বেশি আসে, এটা আগেও করেছিলাম একদিন, আগের একটা দুটো সেটাও ছিল করেছি আগে, আজকে আছে, আজকে আরেকবার করে দিচ্ছি। ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান, এখানে প্রথমে এই দুটোকে যোগ করব, তাহলে এই দুটো যোগ করলে এখানে লসাগু কত হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। এবারে এক্স মাইনাস ওয়ান দিয়ে যখন ভাগ করবো এক্স প্লাস ওয়ান পড়ে থাকবে, তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়ান দিয়ে যখন ভাগ করছি তখন এক্স মাইনাস ওয়ান পড়ে থাকছে, তাহলে এখানে হবে প্লাস এক্স মাইনাস ওয়ান, আর এদিকটা যেমন আছে থাকবে প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান, এখানে এটা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এখানে যদি এটা গুণ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলে এখানে পড়ে থাকবে কি টু এক্স, তাহলে টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। এবার দেখো এবার এটা আবার পরের দুটোকে আবার যোগ করবো, তাহলে লসাগু কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান
ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে উপরে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে যখন গুণ করছি তখন এটা পড়ে থাকবে, তাহলে 2x দিয়ে এটাকে গুণ হবে, তাহলে 2x টু দি পাওয়ার 2x আর এক্স স্কোয়ার গুণ হবে, তাহলে 2x কিউব প্লাস 2x স্কোয়ার, 2x দিয়ে গুণ হবে, 2x দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ হবে, তাহলে 2x কিউব আর প্লাস 2x। আর এটা দিয়ে যখন ভাগ হচ্ছে তখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কাটছে, পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে 2x দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে গুণ করলে প্লাস 2x কিউব আর প্লাস এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে গুণ হবে, তাহলে এখানে হবে মাইনাস 2x। আর পরে যেটা ছিল সেটা পড়ে থাকবে প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান, এখানে প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, তাহলে 4x কিউব বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। আচ্ছা, এবার নিচে এখানে এটা গুণ করে দেব, এটাকে যদি গুণ করি তাহলে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার এটা লসাগু করব, লসাগু করলে লসাগু হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 দিয়ে যদি ভাগ করি তখন পড়ে থাকবে 4x কিউব, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করলে 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x কিউব। আর এটা দিয়ে যখন ভাগ করছি তখন পড়ে থাকবে এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস 4x টু দি পাওয়ার 7, 4x টু দি পাওয়ার 7 প্লাস মাইনাসে মাইনাস 4x কিউব। এরপরে প্লাস 4x কিউব মাইনাস 4x কিউব কেটে গেল, তাহলে উপরে থাকবে 4 আর 4 যোগ করলে 8x টু দি পাওয়ার 7, আর নিচে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। তাহলে স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 সমান হবে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। তাহলে এটাই হবে অ্যান্সার। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্ক দেখি। তাহলে একটি ক্যাম্পে 36 জন লোকের 25 দিনের খাবার মজুদ আছে, প্রত্যেকের প্রতিদিন 0.85 কিগ্রা করে। 13 দিন ক্যাম্প চলার পরে আরো 15 জন লোক এলো, তাহলে প্রতিদিন কত গ্রাম করে খাবার খেলে বাকি খাবারে 10 দিন ক্যাম্পটা চালানো যাবে, তাই তো? তাহলে এটা ত্রৈরাশিকে করব, তিনটে বিষয় আছে, কি কি বের করতে হবে, বাকি খাবারে আর কত গ্রাম করে খাবার খেলে, মানে এখানে খাবারের পরিমাণটা বের করতে হবে। তাহলে লোক সংখ্যা ব্র্যাকেটে জন, তাহলে এটা 6 এর 1, লোক সংখ্যা ব্র্যাকেটে জন, তারপরে সময় ব্র্যাকেটে দিন, দৈনিক বরাদ্দ খাবার, দৈনিক বরাদ্দ খাবার ব্র্যাকেটে গ্রাম, এটা কিগ্রাতে আছে কিন্তু আমরা এটা গ্রামে এনে নেবো, তাহলে দৈনিক বরাদ্দ খাবার ব্র্যাকেটে গ্রাম। তাহলে লোক সংখ্যা কতজন লোক ছিল? 36 জন লোক ছিল। 36 জন লোকের 25 দিনের খাবার মজুত আছে, কিন্তু 13 দিন ক্যাম্প চলার পর 15 জন যোগ দিচ্ছে, তাহলে 36 জনের আর কতদিন খাবার ছিল? 25 দিনের মধ্যে 13 দিন খাওয়া হয়ে গেছে, তার মানে আর খাবার ছিল কত দিনের? 12 দিন। বোঝা গেল? 13 দিন ক্যাম্প চলার পর 15 জন যোগ দিচ্ছে, তাহলে মানে 13 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে আর খাবার আছে 15 দিনের। কত গ্রাম করে খাবার আছে? 850 গ্রাম। এখানে 0.85 কিগ্রা আছে, এটাকে গ্রামে এনে লিখলাম 850 গ্রাম। এরপরে 36 জনের সঙ্গে আরো 15 জন যোগ দিচ্ছে, তাহলে 36 যোগ 15 সমান কত হবে? 51। তাহলে 51 জন লোকের ক্যাম্পটা কতদিন চালাবে? 10 দিন চালাবে, তাহলে দৈনিক বরাদ্দ খাবারটা কত দাঁড়াবে? তাহলে এখানে লোক সংখ্যা দৈনিক বরাদ্দ খাবারের মধ্যে কি হবে? সম্পর্কটা কি হবে? ব্যস্ত সম্পর্ক। যত লোক বাড়বে খাবারের পরিমাণ কমবে, আর কমলে বাড়বে, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে এই দুটোর মধ্যে ভগ্নাংশটা কি হবে? তাহলে আগে সম্পর্কের লাইনটা লিখবে, দিয়ে ভগ্নাংশটা লিখবে।
তাহলে ভগ্নাংশটা যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে যেমন আছে তাই থাকবে 36/51। আচ্ছা, পরের ক্ষেত্রে সময় আর দৈনিক বরাদ্দ খাবার, এটাও ব্যস্ত সম্পর্ক হবে। বেশি সময় চালাতে হলে খাবারের পরিমাণ কমাতে হবে, কম সময় চালাতে হলে খাবারের পরিমাণ বাড়ানো যাবে, তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানেও ভগ্নাংশটি কি হবে? তাহলে এক্ষেত্রেও ভগ্নাংশটি হবে 12/10, যেহেতু ব্যস্ত সম্পর্ক 12/10। তাহলে সুতরাং দৈনিক বরাদ্দ খাবার সমান দেখো 850 গুণিত 36/51 গুণিত 12/10। এবার কাটাকাটি করলে 17 দিয়ে কাটো, 17 5 85, 17 3 51, 3 দিয়ে 36কে কাটলে 12, 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে 12কে কাটলে 6। আচ্ছা, এখানে শূন্য একটা থাকবে, তার মানে এখানে 10 থাকবে। তাহলে 12 6 72 আর 10-এ গুণ করলে 720, তাহলে সমান 720 গ্রাম। তাহলে দৈনিক বরাদ্দ খাবারটা কত হবে? 720 গ্রাম। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্ক দেখি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে আর 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি? তাহলে 5% শিক্ষার্থী শিক্ষার্থী তিনটিতেই নাম দিয়েছে। তাহলে তারপরে কি বলেছে? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, তাহলে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে সমান 20 বিয়োগ 5। এই যে তিনটিতেই নাম দিয়েছে 5%, তাহলে 100 মিটার দৌড়ে যে 20% দিয়েছে তার মধ্যে এই 5% ঢুকে আছে, তাহলে সেই 5%টা বাদ দেবো। তাহলে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 20 বিয়োগ 5% সমান 15%। আচ্ছা, এবার 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে, তাহলে শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কত? 15%। তার মানে 15 বিয়োগ 5% সমান 10%। আর 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দিয়েছে, তাহলে শুধু লং জাম্প, শুধু লং জাম্প প্রতিযোগিতায় নাম দিয়েছে। লং জাম্পে নামে দেবে কত পার্সেন্ট? 10% দিয়েছে লং জাম্প, তার ভিতর থেকে বাদ যাবে 5%, তাহলে 10 বিয়োগ 5% সমান 5%। তাহলে লং জাম্প প্রতিযোগিতায় নাম দিয়েছে 5%। এবার তাহলে 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দিয়েছে, তাহলে তিনটিতে যতজন নাম দিয়েছে লং জাম্প প্রতিযোগিতায় তো তিনটিতে নাম দিয়েছে, তাই তো? তাহলে এই দুটো একসঙ্গে বের করে নিই, যেহেতু দুটোই 5% করে, তাহলে তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে, এখানে মোট শিক্ষার্থী কত বলা আছে? মোট শিক্ষার্থী 780 জন। তাহলে মোট শিক্ষার্থী যদি 780 জন হবে, তাহলে তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে সমান 780 গুণিত 5% মানে 5/100, এতজন সমান, এখানে একটা শূন্য কাটলাম, 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে 78কে কাটলে 39, তাহলে 39 জন। তাহলে
তিনটি প্রতিযোগিতার নাম দিয়েছে 39 জন। আবার লং জাম্পটা 5%, লং জাম্পেও অতএব লং জাম্পেও নাম দিয়েছে, লং জাম্পে নাম দিয়েছে 39 জন। তাহলে লং জাম্প আর তিনটেতেই পেয়ে গেলাম। এরপরে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন বের করব। 100 মিটার দৌড়ে নাম দিয়েছে সমান, দেখো 100 মিটারে 15%, তাই তো? তাহলে 780 গুণিত 15/100, এতজন। কাটাকাটি করলে 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 দিয়ে 5 2 10, এখানে 39, 39 আর 3 গুণ করলে 3 9 27 7, হাতে 2, 3 3 9 2 11, 117 জন। তাহলে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 117 জন। আর কি বাকি আছে? 200 মিটার দৌড়ে। তাহলে 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 780 জন। তার কত পার্সেন্ট? 10%। তাহলে 780 গুণিত 10/100, এতজন সমান, এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য, তাহলে কত হলো? 78 জন। তাহলে 5% যদি 39 বেরোয়, 10% 78 বেরোবে স্বাভাবিক। তাহলে 78 জন। এবার তাহলে কি পেলাম? তিনটিতেই এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা করে কতজন করে নাম দিয়েছে পেয়ে গেলাম। জিজ্ঞাসা করছে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি। তাহলে এই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি কতটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে অতএব কোনো প্রতিযোগিতাতেই নাম দেয়নি, অতএব কোনোটিতেই নাম দেয়নি, কোনোটিতেই নাম দেয়নি সমান কতজন দেয়নি? মোট কতজন ছিল? 780 জন। মোট ছিল 780 জন। তাহলে 780, তার থেকে যারা নাম দিয়েছে সেটা বিয়োগ করি। তাহলে দুটোতে নাম দিয়েছে 39 জন করে, 39 যোগ 39, আরেকটায় 117, আরেকটাতে 78। তাহলে এবার এগুলো যদি যোগ করি, 780 বিয়োগ এগুলো যোগ করলে 8 7 15 9 24, আর 9 33 3, হাতে 3, 7 3 10, 1 8, 8 3 11, 3 14 4, হাতে 1, 1 আর 1 2, তাহলে 243। তাহলে 780 বিয়োগ 243 জন, এগুলোতে নাম দিয়েছে, তাহলে নাম দেয়নি কতজন? 3 আছে 10 7 হলে, একটা এখানে আসছে 5 আছে 5 আছে 8 3 হলে, 2 আছে 7 5 হলে, এখানটা যোগটা আরেকবার দেখে নিই। 8 7 15, 15 9 24, 24 আর 9 33, 3, হাতে 3, 7 3 10, 10 1 11, 11 3 14, আর 3 17 7, এখানে 7 হবে। তাহলে এখানটায় হবে 7, দিয়ে বিয়োগ করলে 3 আছে 10 7 হলে, একটা এখানে আসছে 8 8 মিলে গেলে 0, 2 আছে 7 5 হলে, তাহলে 507 জন। তাহলে এই 507 জন কোনোটিতেই নাম দেয়নি। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। পরে আছে 4-3-টা। রমা প্রতিদিন সাইকেলে করে স্কুলে যায়, আজ তার বেরোতে দেরি হয়েছে, তাই বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় 20% কমাতে চাইলে তার সাইকেলের গতিবেগ কত বাড়াতে হবে? তাহলে সময়টা 20% কমাবে। তাহলে এখানে ধরি পূর্বে রমা 100 একক সময়ে 100 একক দূরত্ব যেত, 100 একক সময়ে 100 একক দূরত্ব যেত। তাহলে এখন সময়টা 20% কমাবে, তাহলে সময়টা কত হবে? তাহলে এবার এটা তৈরাশিকে করব, ছক করব, সময় আর অতিক্রান্ত দূরত্ব।
সময় আর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আগে 100 একক সময়ে যেত 100 একক দূরত্ব, এখন সময়টা 20% কমাতে চাইছে, তার মানে 100 বিয়োগ 20 সমান 80। এই 80 একক সময়ে কতটা যাবে? তাহলে সময়টা 100 একক থেকে 80 একক করতে চাইলে গতিবেগটা কত বাড়াতে হবে সেটা বের করতে হবে। সরি, এটা অতিক্রান্ত দূরত্ব নয়, এটা হবে গতিবেগ। তাহলে রমা পূর্বে 100 একক সময়ে যেত 100 একক দূরত্ব, তাহলে সময় ছিল 100, গতিবেগ কত? 100। এবারে 80 করতে চাইলে গতিবেগটা কত হবে? এদের মধ্যে কি সম্পর্ক? সময় ও গতিবেগের মধ্যে ব্যস্ত সম্পর্ক। সময় ও গতিবেগের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি কি হতে হবে? অতএব ভগ্নাংশটি সমান, দেখো যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে এটা যেমন ছিল এরকমই থাকবে 100/80। তাহলে অতএব নির্ণয় গতিবেগ সমান, অতএব গতিবেগ সমান কত হবে? তাহলে 100 গুণিত 100/80, কাটাকাটি করলে এখানে 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 2 5 10, 2 দিয়ে 2 4 8, 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে 25 পাতে কত হবে? 125। তাহলে গতিবেগটা তখন কত হবে? 125 একক। তাহলে এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছে কি গতিবেগটা কত বাড়াতে হবে। তাহলে তার সাইকেলের গতিবেগ কত বাড়াতে হবে? অতএব গতিবেগ বাড়াতে হবে, অতএব গতিবেগ বাড়াতে হবে, গতিবেগ বাড়াতে হবে সমান 125 বিয়োগ 100 একক সমান 25 একক বা 25%। তাহলে গতিবেগটা কত বাড়াতে হবে? 25%। এখানে 25 একক বেরোচ্ছিল এবং যেহেতু এটা 100-র মধ্যে বের করা হচ্ছে তাই এটাই পার্সেন্ট হয়ে যাবে। তাহলে গতিবেগটা 25% বাড়াতে হবে। বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখি। একটি জগে 1/4 জল আছে, আমি জগের অবশিষ্টাংশ সিরাপ ঢেলে ভর্তি করে 1 জগ ভর্তি শরবত তৈরি করলাম। তাহলে একটি জগে জল আছে কতটা? 1/4। জগটিতে জল আছে 1/4। তাহলে সিরাপ ঢেলে যদি ভর্তি করি, অতএব সিরাপ থাকবে সমান 1 বিয়োগ 1/4 সমান 3/4। তাহলে এবার তাহলে জগটাতে জল কতটা হলো? 1/4, সিরাপ 3/4। তাহলে জল ইস্টু সিরাপ সমান কি হবে? তাহলে জল ইস্টু সিরাপ সমান 1/4 সমান 1/3। তাহলে ওই জগে যে শরবত ছিল তাতে জল ইস্টু সিরাপ সমান কত পেলাম? 1/3। এবার এই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের অনুপাত হবে 2:1। তাহলে এটার কিছু অংশ তুলে নেওয়া হবে, নিয়ে সমপরিমাণ জল ঢালা হবে। তাহলে ধরি এখানে মোট শরবত সমান y লিটার। মোট শরবতটা ধরলাম x লিটার, আর কি ধরবো? এবং x লিটার শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে প্রশ্নের শর্তে পূরণ হবে।
তাহলে মোট শরবতটা ছিল ওয়াই লিটার এবং ওই শরবতের এক্স লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে প্রশ্নের শর্তটি পূরণ হবে, অর্থাৎ ওই শরবতে জল ও সিরাপের অনুপাত হবে 2:1। তাহলে এবার মোট শরবত যে এক্স লিটার তাতে কতটা জল এবং কতটা সিরাপ ছিল বের করব। তাহলে এক্স লিটারের মধ্যে জল আছে সমান, এক্স লিটারের মধ্যে জল কতটা থাকবে, এক্স গুণিত, আচ্ছা প্রথমে এখানে যে শরবতটা ছিল তাতে জল আর সিরাপের অনুপাত কত, 1:3। তাহলে এই এক্স লিটারের মধ্যে যে মোট সিরাপ এক্স লিটার তার মধ্যে 1:3 অনুপাতে জল কতটা আছে, এক্স গুণিত অনুপাত হচ্ছে 1/1:3, মানে এর আনুপাতিক ভাগ হার হবে 1/4। তাহলে এক্স গুণিত 1/4 লিটার সমান x/4 লিটার হলো। তাহলে এক্স লিটারের মধ্যে জল আছে কতটা পেলাম, এবারে সিরাপ আছে কতটা, সিরাপ আছে সমান এক্স গুণিত 3/4 লিটার সমান3x/4 লিটার। তাহলে জল কতটা সিরাপ কতটা পেয়ে গেলাম। এরপরে এটা থেকে তাহলে মোট যে শরবত ছিল তাতে জল ছিল এটা, সিরাপ ছিল এটা। এবার ওয়াই লিটার শরবত তুলে নেওয়া হয়েছে, তাহলে এই ওয়াই লিটারের মধ্যে জল কতটা সিরাপ কতটা বের করব। তাহলে ওয়াই লিটারের মধ্যে জল আছে সমান, দেখো কতটা জল থাকবে, এখানেও ওয়াই ইন্টু আনুপাতিক ভাগ হার এটাই হবে 1/4। তাহলে ওয়াই ইন্টু 1/4 লিটার সমান y/4 লিটার। আর সিরাপ আছে কতটা, সিরাপ আছে সমান y ইন্টু 3/4 লিটার সমান 3y/4 লিটার, 3y/4 লিটার। তাহলে কি পেলাম, তাহলে এক্স লিটার মোট শরবতে সিরাপ কতটা জল কতটা পেলাম, আর ওয়াই লিটার যেটা তুলে নেওয়া হয়েছে তাতে জল কতটা সিরাপ কতটা পেলাম। এবার তাহলে এই ওয়াই লিটার শরবত তুলে নিয়ে তাতে আবার ওয়াই লিটার জল ঢালা হয়েছে, দিলে জল ও সিরাপের অনুপাত হবে 2:1। তাহলে শর্তানুসারে কি পাবো, তাহলে এবার কি লিখতে পারি, অতএব শর্তানুসারে দেখো জল ইস্টু সিরাপ, তাহলে জলটা আগে লিখবো। জল কতটা ছিল, মোট জল ছিল x/4, মোট সিরাপের মধ্যে জল ছিল x/4 লিটার। ওয়াই লিটার যখন তুলে নিয়েছি তখন জল তোলা হয়েছে কতটা, y/4 লিটার। তাহলে এর থেকে বিয়োগ হবে y/4 লিটার। মোট শরবত শরবতে জল ছিল এটা, আর তুলে নেওয়া হয়েছে যেটা তার মধ্যে জল ছিল এটা। তাহলে তুলে নেওয়া হয়েছে, জলটা চলে এসছে সেজন্য বিয়োগ হলো। এরপরে এর সঙ্গে আরও সমপরিমাণ জল ঢালা হয়েছে, অর্থাৎ ওয়াই লিটার সিরাপ তুলে ওয়াই লিটার শরবত তুলে ওয়াই লিটার জল ঢালা হয়েছে, তাহলে আরও ওয়াই লিটার জল এখানে যোগ হবে। আর সিরাপটা কি হবে, মোট সিরাপ ছিল 3x/4, এর থেকে তুলে নেওয়া হয়েছে যেটা তাতে সিরাপ ছিল কত, 3y/4। তাহলে এটা বিয়োগ করব 3y/4। তাহলে মোট সিরাপ থেকে যেটা তুলে নেওয়া হয়েছে তার মধ্যে যেটা সিরাপ ছিল সেটা বিয়োগ করলাম, সমান কত হবে, এটা সমান হবে অনুপাত কত বলা হয়েছে 2:1, তার মানে এটা সমান হবে 2/1। বললাম বোঝাতে। তাহলে এবার এগুলো উপর নিচে যোগ করব, তাহলে বা উপরটা যোগ করলে লসাগু কত হবে 4, এখানে হবে x - y প্লাস 4y বাই, এখানেও লসাগু হবে 4, এখানে থাকবে 3x - 3y সমান কত হবে 2/1। এবার দেখো তাহলে বা কি পাচ্ছি, এখানে এই নিচে 4 4 কেটে দেবো, তাহলে উপরে x
প্লাস 3y হবে, 4y থেকে y চলে গেলে x প্লাস 3y, x প্লাস 3y বাই 3x মাইনাস 3y, 3x মাইনাস 3y সমান কত হবে 2/1। তাহলে বা এবার কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে 3 দুগুণে 6x মাইনাস 6y সমান x প্লাস 3y। এবার y গুলো একদিকে নেব, x গুলো একদিকে, তাহলে বা 6x মাইনাস x সমান 3y প্লাস 6y, বা 6y থেকে x বিয়োগ করলে 5x সমান 9y, বা x বাই y সমান 5/9, 5/9। তাহলে সর্বোচ্চ কত অংশ তোলা হয়েছিল? মোট সর্বোচ্চ ছিল কত? y লিটার, আর তোলা হয়েছিল কত? x লিটার। তার মানে সর্বোচ্চ তোলা হয়েছিল কত? x বাই y অংশ। তাহলে অতএব সর্বোচ্চ তোলা হয়েছিল, অতএব সর্বোচ্চ তুলতে হবে সমান x বাই y অংশ সমান 5/9 অংশ। তাহলে ওই শরবতের 5/9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ যদি জল ঢালা হয় তাহলে প্রশ্নের শর্তটা পূরণ হবে, অর্থাৎ জল ও সিরাপের পরিমাণের অনুপাত হবে 2:1। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্ক দেখি। তাহলে 4 হলো 5-এরটা। দুটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত দেওয়া আছে 5:3। তাহলে দুটি বোতল যাদের আয়তনের অনুপাত 5:3, বোতল দুটি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল দুটিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 1:2। প্রথম বোতলের 1/3 অংশ দ্বিতীয় বোতলের 1/2 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো, নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে? তাহলে দুটি বোতলের আয়তনের অনুপাত বলে দেওয়া আছে। দুটি বোতলের আয়তনের অনুপাত সমান 5:3। ধরি প্রথম বোতলে মিশ্রণ আছে 5 লিটার এবং তাহলে প্রথম বোতলে মিশ্রণ আছে 5 লিটার এবং দ্বিতীয় বোতলে মিশ্রণ আছে 3 লিটার। তাহলে অনুপাতটা 5:3 ছিল। এখানে প্রথম বোতলটা ধরে নিলাম 5 লিটার মিশ্রণ আছে, আর দ্বিতীয় বোতলে 3 লিটার মিশ্রণ আছে। এবার বোতল দুটিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হচ্ছে 2:3 এবং 1:2। প্রথম বোতলের 1/3 অংশ দ্বিতীয় বোতলের 1/2 অংশ মিশ্রণ একত্রে মিশানো হলো। তাহলে প্রথম বোতলের মিশ্রণ কতটা নেওয়া হয়েছে? প্রথম বোতলের মিশ্রণ মেশানো হয়েছে সমান 5 গুণিত প্রথম বোতলের কত? 1/3 অংশ। তাহলে 5 গুণিত 1/3 লিটার সমান 5/3 লিটার। আর দ্বিতীয় বোতলের মিশ্রণ মেশানো হয়েছে সমান, দ্বিতীয় বোতলে কত ছিল? 3 লিটার ছিল, তার কতটা মেশানো হয়েছে? 1/2 লিটার। তাহলে 3 গুণিত 1/2 লিটার সমান 3/2 লিটার হলো। এবারে প্রথম মিশ্রণে ফিনাইল কতটা আছে, জল কতটা আছে বের করব। তাহলে প্রথম মিশ্রণে তোলা হয়েছে কতটা? 5/3 লিটার। তাহলে 5/3 লিটার, 5/3 লিটার প্রথম মিশ্রণে, 5/3 লিটার প্রথম মিশ্রণে প্রথমে কি ছিল? ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত, তার মানে ফিনাইল আগে। তাহলে ফিনাইল আছে লিখবো, ফিনাইল আছে সমান 5/3 গুণিত
অনুপাতটা কত ছিল? প্রথম মিশ্রণের ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হচ্ছে 2:3। তাহলে 2:3 মধ্যে ফিনাইলের আনুপাতিক ভাগার কত হবে? 2/5। 2/5। তাহলে ফিনাইল আছে এত লিটার, সমান এখানে 5 কেটে গেলে 2/3 লিটার। আর জল আছে সমান, তাহলে জল আছে কতটা হবে? এখানে একটা 5টা কাটা হয়েছে, হ্যাঁ, 5/3। আচ্ছা, জল আছে এখানে, মোট মিশ্রণ হচ্ছে 5/3, আর জলের আনুপাতিক ভাগার কত হবে? 3/5। তাহলে 5/3 ইন্টু 3/5 লিটার। তাহলে এখানে 3 কাটলো, 5 কাটলো, সমান 1 লিটার। তাহলে প্রথম মিশ্রণটার মধ্যে ফিনাইল কতটা, জল কতটা পেলাম। এবার দ্বিতীয় মিশ্রণে দেখব। দ্বিতীয় মিশ্রণ কতটা মেশানো হয়েছে? 3/2। তাহলে 3/2 লিটার দ্বিতীয় মিশ্রণে ফিনাইল আছে সমান, দেখো 3/2, আর দ্বিতীয় প্রকার মিশ্রণে আনুপাতিক ভাগার কত? 1:2। তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগাবার হবে 1/3 এত লিটার, সমান 3 কাটলে 1/2 লিটার, সমান 1/2 লিটার। আর জল আছে সমান, জল আছে সমান 3/2 গুণিত জলের আনুপাতিক ভাগার হবে 2/3। তাহলে 2/3, 2 2 3 3 কেটে গেল, এত লিটার সমান 1 লিটার। তাহলে দুটোতেই জল কতটা করে আছে? জল আছে 1 লিটার করে। প্রথম মিশ্রণ দ্বিতীয় মিশ্রণ দুটোতেই জল আছে 1 লিটার করে, আর ফিনাইল আছে প্রথমটাতে 2/3 লিটার, দ্বিতীয়টাতে আছে 1/2 লিটার। তাহলে এই মিশ্রণ দুটোকে কি করা হয়েছে? একত্রে মেশানো হয়েছে। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত চাইছে। তাহলে মোট ফিনাইল ইস টু মোট জল করে দিলেই হয়ে যাবে। তাহলে চলো করে ফেলি। তাহলে অতএব ফিনাইল ইস টু জল সমান, তাহলে ফিনাইল আগে ছিল, ফিনাইল ইস টু জল সমান, ফিনাইল আছে 2/3 প্লাস 1/2, 2/3 যোগ 1/2 ইস টু 1 + 1। বোঝা গেল? ফিনাইলটা প্রথম মিশ্রণের ফিনাইল যোগ দ্বিতীয় মিশ্রণের ফিনাইল, আর দ্বিতীয় মিশ্রণের জল ইস টু দ্বিতীয় মিশ্রণের জল দিয়ে এটা অনুপাত বের করবো। তাহলে আগে লসাগুটা করি, যোগটা করি। 3 দুগুণে 6, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2 দিয়ে 2 3 6, 3 অনুপাত 2 সমান 7/6 ইস টু 2 সমান 7 গুণিত 6 দুগুণে 12। এখানে নিচে 6 আছে, তাহলে 6 দিয়ে দুটোকে গুণ, 6 6 কেটে যাবে, এখানে হবে 7, এখানে হবে 6 দুগুণে 12। তাহলে ফিনাইল ও জলের অনুপাত কত হবে? 7:12। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। তাহলে এই দাগটা শেষ হলো। 7-এর দাগে উপপাদ্যগুলো আছে, উপপাদ্যগুলো তোমরা বই থেকেই করবে। 8-এর দাগের প্রয়োগগুলো দেখো। 8-এর দাগে প্রয়োগ আছে, প্রয়োগগুলো করতে হবে। এ বি ও সি ডি দুটি সরলরেখাংশ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। এ বি ও সি ডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে বলেছে। তাহলে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এরা পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এ বি সি ডি এই সরলরেখা দুটো পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে প্রমাণ করতে হবে এসি ও বিডি সরলরেখা দুটি সমান্তরাল। তাহলে এসি এটা আর বিডি এটা, এই সরলরেখা দুটো সমান্তরাল প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে এখানে প্রথমে এরকমই লিখে নেবে, এ বি ও সি ডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করতে হবে যে এসি ও বিডি সরলরেখাংশ দুটি সমান্তরাল। এবারে প্রমাণ, তাহলে আমি প্রমাণটা লিখে দিচ্ছি। প্রমাণ কি হবে? দেখো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এওসি ও ত্রিভুজ বিওডি। ত্রিভুজ এওসি ও ত্রিভুজ বিওডি এর মধ্যে, তাহলে এদের মধ্যে কি কি সমান পাচ্ছি?
সরলরেখা দুটো পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে AO সমান OC। এটা কিসের জন্য হবে? কল্পনানুসারে বা প্রদত্ত লিখে দিতে পারি, এটা প্রদত্ত। AO সমান OC হলো, আবার CO সমান OD, CO সমান OD, এটাও প্রদত্ত। আর কোণ AOC, কোণ AOC সমান কোণ AOC সমান কোণ BOD, BOD। এর কারণটা কি না, যেহেতু বিপ্রতীপ কোণ, এই কোণ দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়, তাহলে এখানে এরা সমান হবে। তাহলে বিপ্রতীপ কোণগুলো সমান হয়, সেই কারণে এই দুটো সমান। এবার তাহলে দেখো SAS শর্ত অনুযায়ী ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে ত্রিভুজ অতএব ত্রিভুজ AOC, ত্রিভুজ AOC সর্বসম ত্রিভুজ BOD, ব্র্যাকেটে লিখে দিতে পারি SAS শর্তানুসারে। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো SAS শর্তানুসারে। তাহলে SAS শর্তানুসারে ত্রিভুজগুলো সর্বসম। এবারে ত্রিভুজগুলো এরকম সর্বসম হলে আমরা জানি কি, দুটো ত্রিভুজ সর্বসম হলে তার অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান। তাহলে এখানে দেখো এই কোণটার অনুরূপ কোণ কোনটা হবে? এটা হবে। তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে, অতএব কোণ ODB, অতএব কোণ ODB সমান কোণ OCA, সমান কোণ OCA, অর্থাৎ কোণ DCA কোণ ODB, এই কোণটা আর এই কোণটা সমান OCA। এবারে ODB কোণটাকে কি বলতে পারি? CDB, অর্থাৎ কোণ CDB অর্থাৎ কোণ CDB সমান কি হবে? এই কোণটার পুরো নাম কি বলবো? DCA। কোণ CDB সমান কোণ DCA। তাহলে এই কোণ দুটো সমান হলো, কিন্তু দেখা যাচ্ছে কি এরা একান্তর কোণ, ঠিক আছে, কিন্তু এরা একান্তর কোণ। কিন্তু এরা একান্তর কোণ, অতএব AB অর্থাৎ AC সমান্তরাল BD, AC সমান্তরাল BD, তাহলে প্রমাণিত হলো। তাহলে এটা প্রমাণ পারলাম বোঝাতে। তাহলে এখানে এই সরলরেখা দুটো পরস্পর সমান, পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। কি বলছে? এই সরলরেখা দুটো সমান্তরাল, AC আর BD সমান্তরাল, এটা প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি করলাম? এই ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করলাম। ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করার জন্য কি পাচ্ছি? এই বাহুটা সমান এই বাহুটা, কারণ কি, কারণ সরলরেখা দুটো পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এটা সমান এটা হবে। আবার এই বাহুটা সমান এই বাহুটা, আর এই কোণটা সমান এই কোণটা, কারণ এরা বিপ্রতীপ কোণ। এই দেখো এই তিনটে সমান প্রমাণ করেছি। এবারে দেখতে পাচ্ছি তাহলে SAS শর্তানুসারে ত্রিভুজ দুটো সর্বসম। আবার ত্রিভুজ দুটো যখনই সর্বসম হয়ে যাচ্ছে তখনই কি বলতে পারছি? এই কোণটা আর এই কোণটা সমান এবং এরা একান্তর কোণ, তাহলে সরলরেখা দুটো সমান্তরাল। পারলাম বোঝাতে? কারণ AC সমান্তরাল BD আর এটা হচ্ছে ভেদক বা ছেদক। চলো পরের অঙ্কটা দেখি। AB সরলরেখাংশের A ও B বিন্দুতে AB সরলরেখাংশের বিপরীত পাশে কোণ BAX ও কোণ ABY দুটি সমান কোণ। প্রমাণ করো যে কোণ BAX এবং কোণ ABY এর সমদ্বিখণ্ডক দুটি পরস্পর সমান্তরাল। তাহলে AB সরলরেখাংশের, এই হলো AB সরলরেখাংশ, এই AB সরলরেখাংশের A ও B বিন্দুতে AB সরলরেখাংশের বিপরীত পাশে, তার মানে এখান থেকে এদিকে একটা কোণ হবে আর B বিন্দু থেকে
এদিকে একটা কোণ হবে। এবার কি বলছে, তাহলে এ বি সরলরেখাংশের বিপরীত পাশে কোণ বি এ এক্স, কোণ বি এ এক্স। তাহলে সরলরেখার নাম যদি এ বি হয়, একটা কোণের নাম হবে বি এ এক্স, আর একটা কোণের নাম হবে কি এ বি ওয়াই। তাহলে এই কোণ দুটো সমান, কোণ বি এ এক্স আর কোণ এ বি ওয়াই, এই কোণ দুটো বলছে সমান। প্রমাণ করো যে কোণ বি এ এক্স এবং কোণ এ বি ওয়াই এর সমদ্বিখণ্ডক দুটি পরস্পর সমান্তরাল। তাহলে এই কোণ দুটোর সমদ্বিখণ্ডক দুটো পরস্পর সমান্তরাল, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এই কোণটার সমদ্বিখণ্ডক মনে করো এটা, আর এই কোণটার সমদ্বিখণ্ডক এটা। তাহলে এবার তাহলে এটা পি, এটা কিউ, এটা যদি হয় তাহলে কোণ এ বি ওয়াই, কোণ এ বি ওয়াই সমান কোণ এ বি এক্স। এবার এই এ বি এক্স এর সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, বিপি হচ্ছে কোণ এ বি ওয়াই এর সমদ্বিখণ্ডক। তার মানে হাফ কোণ এ বিপি, কোণ এ বিপি সমান হাফ কোণ এ বি ওয়াই। আবার কোণ এ বি এক্স, এ বি, কোণ বি এ কিউ, কোণ বি এ কিউ সমান হাফ কোণ বি এ এক্স, কোণ বি এ এক্স। তাহলে এ বিপি এই কোণটা হচ্ছে এ বি ওয়াই কোণের হাফ, মানে এই কোণটার অর্ধেক, আর কোণ বি এ কিউ এটা হচ্ছে কোণ বি এ এক্স এর অর্ধেক, এর অর্ধেক, তাই তো? তাহলে এটা যদি হবে তাহলে পরে কি হবে, এই কোণ দুটোও সমান হবে। তার মানে অতএব কোণ এ বি ওয়াই, কোণ এ বি ওয়াই সমান কোণ বি এ এক্স। তাহলে সরি, এটা তো সমান বলাই ছিল, এখানে এই বাঁ পাশের দুটো লিখবো। তাহলে অতএব কোণ এ বিপি, কোণ এ বিপি সমান কোণ বি এ কিউ। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হলো, এই কোণটা সমান এই কোণটা পেলাম। তাহলে এই দুটো কোণ সমান। এবার এই দুটো কোণ সমান যদি হয়, তাহলে আর এই সরলরেখা দুটো, এইগুলো হচ্ছে দুটো সরলরেখা, একে ছেদ করেছে কোন সরলরেখাটা, এই সরলরেখাটা। বিপি আর এ কিউ সরলরেখাকে ছেদ করেছে কে, এ বি, তাই তো? তাহলে ছেদ করার ফলে এরা কি কোণ, একান্তর কোণ। তাহলে বিপি, বিপি ও এ কিউ সরলরেখাকে, এ কিউ সরলরেখাকে এ বি ছেদ করার ফলে এরা একান্তর কোণ। এরা একান্তর কোণ। অতএব তাহলে কি হবে, বিপি সমান্তরাল এ কিউ, বিপি সমান্তরাল এ কিউ। তাহলে এখানে এই কোণ দুটোর সমদ্বিখণ্ডককে, এটার সমদ্বিখণ্ডক ছিল বিপি, এটার সমদ্বিখণ্ডক হচ্ছে এ কিউ। তাহলে এখানে সমদ্বিখণ্ডক দুটো সমান্তরাল প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব কোণ বি এ এক্স এবং কোণ এ বি ওয়াই এর সমদ্বিখণ্ডক দুটি পরস্পর সমান্তরাল। পারলাম বোঝাতে? এই যে বিপি আর এসি, সরি বিপি আর এ কিউ, বিপি সমান্তরাল এ কিউ, আর বিপি আর এ কিউ হচ্ছে ওই এ বি এক্স আর এ বি ওয়াই কোণ দুটির সমদ্বিখণ্ডক। তাহলে প্রমাণ হলো কি, যে ওই কোণ দুটির সমদ্বিখণ্ডক দুটি সমান্তরাল। চলো পরেরটা দেখি। প্রমাণ করো একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক দুটি পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এখানে এই দুটো কোণ হলো এটা,
কোণ বিওসি, তাহলে কোণ বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক মনে করো ওপি, আর এবং বহিঃসমদ্বিখণ্ডক ও কিউ। তাহলে এখানে কোন সিওপি এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে কি ওপি, এর অন্তঃসমদ্বিখণ্ডক ওপি এবং বহিঃসমদ্বিখণ্ডক ও কিউ। তাহলে বলেছে অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক দুটো পরস্পর লম্বভাবে অবস্থিত। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে কি ওপি লম্ব ও কিউ। তাহলে ওপি লম্ব ও কিউ প্রমাণ করলে আমরা প্রমাণ হয়ে যাবে যে অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এবার দেখো কোণ সিওপি, কোণ সিওপি সমান হাফ কোণ সিওবি এবং কোণ সিও কিউ কোণ সিও কিউ সমান হাফ কোণ সিও এ। তাহলে সিওপি কোণটা এই পুরো বড় কোণটার হাফ হবে, কারণ এটা এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে এটা। আবার কোণ সিও এ এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে ও কিউ, তার মানে কোণ সিও কিউ সমান হবে হাফ কোণ সিও এ। এবার এই দুটোকে যদি একপাশে যোগ করি, হাফ কোণ সিও বি প্লাস হাফ কোণ সিও কিউ, সরি হাফ কোণ সিও কিউ প্লাস হাফ কোণ সিও এ। সিও বি এই পুরোটা ছিল, এই পুরোটার হাফ হচ্ছে, তাহলে হাফ কোণ সিও কিউ এবং হাফ কোণ সিও এ সমান দেখো এখানটা এই হাফ দুটো একদিকে লিখি, হাফ কোণ সিও বি প্লাস হাফ কোণ সিও এ সমান হাফ অফ কোণ সিওপি প্লাস কোণ সিও কিউ। এবারে সিওপি, কোণ সিওপি আর সিও কিউ এই দুটো সমান কত হবে 180 ডিগ্রি। তাহলে কোণ হাফ সিও বি প্লাস কোণ সিও এ সমান হাফ ইন্টু 180 সমান কত হবে 90 ডিগ্রি। তাহলে এতে কি প্রমাণ হলো, যেহেতু এই কোণটার এবং এই কোণটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ও কিউ লম্ব ওপি। পারলাম এটা বোঝাতে? চলো পরেরটা দেখি। তাহলে এই সেটটা শেষ অঙ্ক, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের স্থূলকোণের পরিমাপ সূক্ষ্মকোণের পরিমাপের 3 গুণ। তাহলে এখানে একটা সূক্ষ্মকোণ আছে আর একটা স্থূলকোণ। স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের স্থূলকোণের পরিমাপ সূক্ষ্মকোণের পরিমাপের বলছে 3 গুণ। তাহলে ধরি প্রতিটি সূক্ষ্মকোণ সমান x ডিগ্রি,
এরপরে স্থূলকোণটা বলছে সূক্ষ্মকোণের পরিমাপের 3 গুণ। তাহলে প্রতিটি বা সূক্ষ্মকোণটি স্থূলকোণটি সমান, স্থূলকোণ একটাই হবে, তাহলে স্থূলকোণটি সমান হবে 3x ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ যদি x ডিগ্রি হয় আর স্থূলকোণটা কত হচ্ছে 3x ডিগ্রি, কারণ সূক্ষ্মকোণ বলা আছে কত, স্থূলকোণটা সূক্ষ্মকোণের 3 গুণ। তাহলে আমরা যদি স্থূলকোণ ধরতাম তখন সূক্ষ্মকোণটা কত হতো 1/3, আমরা ধরেছি কোণটা, ছোট কোণটা ধরেছি, তাহলে ছোট কোণ x ডিগ্রি, তার মানে বড় কোণ হচ্ছে স্থূলকোণ, সেটা হবে 3 গুণ, তাহলে 3x ডিগ্রি। তাহলে অতএব শর্তানুসারে x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমান কত হবে 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির দুটো স্থূলকোণ, প্রতিটি স্থূলকোণ হচ্ছে x ডিগ্রি, তাহলে দুটো কোণ x ডিগ্রি প্লাস x ডিগ্রি, আর একটা স্থূলকোণ, স্থূলকোণটা সূক্ষ্মকোণের 3 গুণ, সেটা হচ্ছে 3x ডিগ্রি। আর আমরা জানি কি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এখানে x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 5x ডিগ্রি যোগ করলে পাচ্ছি 5x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 180 বাই 5 এত ডিগ্রি, কাটাকাটি করলে 5 3 15 3 30 5 6 30, তাহলে 36। তাহলে সুতরাং x সমান 36 ডিগ্রি। তাহলে প্রতিটি সূক্ষ্মকোণ কত হবে, x সমান 36 ডিগ্রি, অতএব প্রতিটি সূক্ষ্মকোণের পরিমাণ 36 ডিগ্রি। প্রতিটি সূক্ষ্মকোণ সমান 36 ডিগ্রি এবং স্থূলকোণটি সমান 36 গুণিত 3 ডিগ্রি সমান 108 ডিগ্রি। তাহলে 11 নম্বর সেটটা শেষ হলো। পরের ভিডিওতে পরের সেট নিয়ে আসবো, ততক্ষণ যুক্ত থাকো আমাদের সাথে। থ্যাংক ইউ।